আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের বিশেষ পডকাস্ট বিয়ন্ড বর্ডার্স অ্যালুমনাই ভয়েসেস পার্ট 1। আজকে আমাদের সাথে আছেন এসএসসি 2020 ব্যাচের একজন অ্যালুমনি, যিনি বর্তমানে পড়াশোনা করছেন উইলিয়াম পিটারসন ইউনিভার্সিটি, ইউএসএ, নিউ জার্সিতে। স্বাগতম আপনাকে আজকের এই লাইভ পডকাস্টে। ধন্যবাদ তাশফিক, আজকের এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লাইভ পডকাস্টে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি আমার অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সকল সিনিয়র এবং জুনিয়র ভালো আছেন, তাদেরকেও আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে আমাদের জন্য আজকে সময় বের করার জন্য। সর্বপ্রথম জেনে নিতে চাই আপনি কেমন আছেন এবং কেমন যাচ্ছে আপনার প্রবাস জীবন। জি, আলহামদুলিল্লাহ, ভালো যাচ্ছে জীবন, সবকিছু ব্যস্ততার মধ্যে চলতেছে আপাতত। আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো প্রথমে যদি আসলে আপনার থেকে শুনতে চাই, তাহলে আপনি যদি আমাদেরকে জানান যে আপনার স্কুল জীবনের কিছু স্মৃতি যেটা আমরা আজ আপনার মনে পড়ে। ব্যাটালিয়ন তো সবসময় আমার লাইফের সব থেকে মানে মোস্ট ট্রিমেন্ডাস পার্ট। যদি আমি এখন কিছু কিছু স্মৃতির কথা বলতে চাই তাহলে হয়তো পুরো লাইফটারে কাট আউট করা হবে, বাট লাইক মোস্ট মেমোরেবল স্মৃতির মধ্যে আমি বলতে চাই যে লাইক ক্লাস 6-এ যখন পড়ি তখন মোখলেসুর রহমান স্যারের ক্লাসে আমাদের আমাদের তখন ক্লাস পার্টি চলতেছিল। তো তখন যখন প্রিন্সিপাল স্যার এসে আমাদের রুমের ক্লাস পার্টির উদ্বোধন করে গেল, তারপরে সবাই সবাই আসলে আমরা একটা মানে কি বলবো, একটা যে বেলুন গুলো ছিল সেগুলো সব ফাটিয়েছিলাম, যার ফলে স্যার আমাদের সবাইকে ক্লাস পার্টির দিন কান ধরে দাঁড়ায় রাখছিল। সো এটা সব থেকে মেমোরেবল বলা যায়, এটা ভেরি ফার্স্ট মেমোরি অফ এপিবিএন। যেহেতু আমরা সেম ব্যাচের, আমরা একই সাথে 2020 সালে এই স্কুল থেকে বেরিয়েছিলাম। যদি বলা যায় আপনার হয়তো মানে আমাদের বন্ধু বান্ধবও সবাই সেম। তো আপনার বন্ধু বান্ধবের সাথে যদি কিছু স্মৃতি আমাদের সাথে শেয়ার করতেন। ও, আপনাকে আপনি বলে ডাকা লাগতেছে ভেবে আমার একটু অকওয়ার্ড লাগতেছে, বাট ওকে। তো হয় কিছু করার নেই। বন্ধু বান্ধবের সাথে স্মৃতির কথা বললে কোনটা বলা যায়? আসলে বললাম তো যে সব স্মৃতিগুলো সব আপনাদের তোদের সাথেই, আসলে তুই করে বললাম, দুঃখিত আমি। সমস্যা নেই। সো আমার আমার মনে পড়ে যে যখন আমরা হচ্ছে যে দেয়াল পত্রিকা বানানোর জন্য একসাথে সবাই ডিবেট রুমে বসে ছিলাম, তখন মানে আমরা ক্লাস কম করতাম, যদিও আমরা আই গেস ক্লাস 10-এ পড়ি আমরা তখন। তো তখন যে লাইক ওই একটা মাস যে আমরা এত মজা করছি, লাইক সেটা আসলে বলার বাহিরে। তো ওইটাই মনে পড়ে সবচেয়ে বেশি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। যদি বলি যে আপনি স্কুল জীবনে থাকতে অনেক ধরনের কম্পিটিশনে বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, যেমন বিজ্ঞান বিষয়ক বিভিন্ন জিনিস। আজ আপনার এই প্রবাস জীবনে বা প্রবাসে কোনো ইউনিভার্সিটি পড়তে সেই জিনিসগুলো কতটা কার্যকরী বলে আপনার মনে হচ্ছে? ওয়েল, যদি এই কথাটা বলা যায়, আহ, আমি স্কুলে অনেকগুলো এক্সট্রা কারিকুলারের সাথে জড়িত ছিলাম। স্কুল থেকে যা সরে যাওয়ার পরেও আমি সবসময় এগুলোতেই ইনভলভ ছিলাম। তো বাহিরে আসার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার রেজাল্ট অ্যান্ড সবকিছু। বাট এক্সট্রা কারিকুলারের কথা যখন বলতে নিব তখন আমার সবচেয়ে বেশি মনে পড়ে যে স্কলারশিপের কথা। এইখানে ইউএস এর সকল ইউনিভার্সিটিতে তাদের কিছু কিছু ক্যাটাগরি থাকে যে তুমি যদি এই ক্যাটাগরিতে পারদর্শী হও বা তোমার যদি এই ক্যাটাগরি সম্পর্কে কিছু আইডিয়া থাকে, তাহলে তুমি সেই সব ব্যাপারে স্কলারশিপ পেতে পারো। সো আমার মনে হয় যে এটা এটা খুব হেল্পফুল আমাদের জন্য আসলে, যারা আমরা বাংলাদেশ থেকে এরকম একটা ডেভেলপ কান্ট্রিতে পড়তে আসতে চাই। ধন্যবাদ আপনাকে। স্কুল জীবনে আপনি ডিবেট করেছেন, বাংলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তো ডিবেটের বিষয়টাতে যদি আসি, ওইখানে কি এই সুযোগটা আছে? হ্যাঁ, এখানে এখানে এই ব্যাপারটা খুব বেশি। আমরা আমরা যে যেমন বাংলাদেশে যে কাজগুলো করতাম, যে ডিবেট করতাম, সেখানে আমরা যতটা স্পটলাইটে থাকতাম না বা আমাদের যতটা প্রেইজ পাওয়ার কথা ততটা পাইতাম না।
এই জন্য অনেকে এইসব কাজের প্রতি লাইক ডিমোটিভেটেড ফিল হয়। বাট যখন আপনি বাহিরের কোনো কান্ট্রিতে আসবেন, এদের ডিবেট অ্যাসোসিয়েশনে এদের এরা লাইক প্রত্যেক সপ্তাহে একবার করে মিটিং হয়। সেখানে সবাইরে পাবলিক স্পিকিং এর প্রতি ইনভলভ করানোর জন্য, তাদের ডিবেট শেখানোর জন্য তাদের চেষ্টা করা হয়। আমার কথাটা বলতেই হয় যে আমি যদি ব্যাটালিয়নে থেকে এই সব কিছুর সাথে জড়িত না হইতাম বা এতটা কনফিডেন্ট ফিল না করতাম, তাহলে হয়তো আমি কখনো মানে আমি এই কিছুদিন আগে জাতিসংঘে সদর দপ্তরে গিয়ে কথা বলার সুযোগ পেয়েছিলাম। সো আমার মনে হয় না যে আমি যদি ওই কনফিডেন্সটা আমি আমার স্কুল জীবন থেকে ক্যারি করে নিয়ে আসতাম, আমি এখানে এসে কখনো সেটা ইমপ্লিমেন্ট করতে পারতাম। অবশ্যই আপনাকে অভিনন্দন ইউএনএ কনফারেন্সে বক্তব্য রাখার কারণে। ধন্যবাদ। আপনি ইউএসএ তে যেও আমাদের সকলকে, বাংলাদেশকে সবার সামনে তুলে ধরেছেন। তো আপনি জিনিসটা আমার আসলে হচ্ছে না, আমিও তুই করেই বললাম। তো আমাদের এক ভাইয়া মেবি কমেন্ট করেছে যে তোমার ব্যাচমেট। জি ভাইয়া, উনি আমার ব্যাচমেট, বর্তমানে ইউএসএ তে পড়াশোনা করছেন। আমি বলতে মনে হয় ভুলে গেছিলাম, সাদমান সাজিদ বর্তমানে ল অ্যান্ড জাস্টিস নিয়ে পড়াশোনা করছেন ইউএসএ তে। তো যদি আমি এখন আসি, নতুন পরিবেশ, নতুন সংস্কৃতি। তো এতদিন আপনি বাংলাদেশে ছিলেন জীবনের মোস্ট অফ দ্য সময়। আমরা জানি যে আপনি এক্স মানে রাজশাহী ইউনিভার্সিটিতেও পড়েছেন একটি বছর। তো নতুন জায়গায় গিয়ে আপনার আসলে মানিয়ে নিতে কত সময় লেগেছিল বা কি কি বাধার সম্মুখীন হতে হয়েছে? আম বাধার সম্মুখীন হইতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যখন আমরা ইউএস এর এই নিউ জার্সি, নিউ ইয়র্ক সাইডে থাকবো, তখন আমরা স্বভাবতই লাইক আমেরিকাতে আসার জন্য আমরা সবাই ভাবি যে ওকে, সবাই ইংলিশে কথা বলবে, ইংলিশ স্পিকিং কান্ট্রি। বাট মজার ব্যাপার হচ্ছে আপনি যখন এখানে আসবেন তখন দেখবেন যে যতটা ইংলিশ স্পিকার আছে ততটাই স্প্যানিশ স্পিকার আছে। আর যারা স্প্যানিশ স্পিকার তারা স্বভাবত ইংলিশ পারে না। সো আপনাকে তারা ডিরেক্টলি ইংলিশে স্প্যানিশে কথা বলা শুরু করবে। তো ওই জিনিসটা একটু আমার কাছে খটকা লাগছে, কারণ আমি আমি ভাবি নাই যে এত কেউ স্প্যানিশে কথা বলে এখানে। আর আদারওয়াইজ কালচারের কথা বললে এরা 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 খুব ডেভেলপ, যেটা সত্যি কথা। আর এরা খুব ওয়েলকামিং। সো মানিয়ে নিতে বেশি কষ্ট হয়, এটাই সত্যি বলতে। স্কুল জীবনে থাকতে বা কলেজ জীবনে থাকতে তো আসলে আমাদের বন্ধুর কোনো অভাব ছিল না, আমরাও একে অপরের বন্ধু। তো ইউএসএ তে যাওয়ার পর ঠিক আমাদের মতো কোনো বন্ধু কি আপনি পেয়েছেন? ওয়েল, আপনাদের মতো বন্ধু পাওয়া যাবে বলে মনে হয় না, কারণ আপনারা আমার লাইফের মানে সবচেয়ে শুরু থেকে এখন পর্যন্ত আছেন। সো বাট এখানে অনেক ফ্রেন্ড, মানে বললাম তো এখানে মানুষগুলো অনেক ফ্রেন্ডলি। তারা খুব তাড়াতাড়ি মিশে যাইতে পারে, তারা খুব কথা বলতে পারে। তো ওইরকম লেভেলের কোনো ফ্রেন্ড হয় নাই, বাট সবাই খুব জোস, যেটা সত্যি কথা। এখানে লাইক বিভিন্ন বিভিন্ন কালচারের, বিভিন্ন দেশের ফ্রেন্ড হইছে। বাঙালিদের কথা বলতে গেলে, আমি যে এখানে থাকি ওইখানে আমার 2টা বাঙালি ফ্রেন্ড আছে, যাদের সাথেই আমি মানে মোস্ট অফ দ্য টাইম এনজয় করি। তারা লাইক লিটারালি বহুত কেয়ারিং, ফ্যামিলির মতো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তো আপনার সম্বন্ধে কিছু বলুন। আপনি আহ, কোথায় আছেন বর্তমানে এবং কি করছেন, কিভাবে মানে আপনার এই প্রবাস জীবনে কেমন দিনকাল কাটছে? আহ এই তো কিছুদিন আগে, লাইক লাস্ট উইকে আমার ফাইনাল শেষ হইলো। আমার সফটমোর ইয়ারের ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে গেছে। এখন সফটমোরের সেকেন্ড সেমিস্টার শুরু হবে সামার ভ্যাকেশনের পরে। তো সামার ভ্যাকেশন একটু বোরিং বলা চলে, কারণ ক্লাস নাই আর তেমন ঘোরাঘুরিও নাই। বাট লাইক এই সামার পিরিয়ডে একটা সামনে আমার কাজ আছে আর কি বলা চলে, মানডে টু ফ্রাইডে। সো এই কয়দিন খুব ভালো যায়, নতুন নতুন মানুষের সাথে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করা যায়। সো এটাই কাটতেছে আপাতত লাইফ। আচ্ছা, তো আপনি যেমন জানেন যে আমাদের এই আয়োজনটা আসলে আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশন থেকে, যেটা আজ থেকে 1.5 বছর আগে তার পথযাত্রা শুরু করেছিল। তো আপনি কি আমাদের সাথে যুক্ত আছেন বা আমাদের
কিভাবে আপনি সহযোগিতা করতে চান ভবিষ্যতে বা বর্তমানে? অ্যালুমনাই এর কথা যখন বলি তখন আমার কাছে সবথেকে বেশি মনে পড়ে নেটওয়ার্কিং এর কথা। লাইক আম মানে এটা যে ১.৫ বছর আগে শুরু হইছে তার আগে আমরা কখনো হয়তো মানে স্পেশালি আমি হয়তো কখনো জানতাম না যে আমার থেকে ১০ বছর আগে কে এই স্কুল প্রাঙ্গণে লাইক চলাফেরা করছে তার ব্যাপারে জানতাম না বা তারা কোথায় আছে, তাদের থেকে কিভাবে সাহায্য চাইতে পারি সেটাও আমি কখনো জানতাম না। বাট এই তো এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশন এর মধ্য দিয়ে আমরা মানে স্পেশালি আমি জানতে পারছি যে আমার স্কুলের কত সিনিয়র বড় ভাইরা এখানে আছে বা জুনিয়ররা এখানে আছে। সো এটা খুব ভালো একটা ব্যাপার। আর যদি আমার কথা বলি, আমার কন্ট্রিবিউশন হিসেবে যদি আমি দেখতে চাই তাহলে আমি বলব যে বর্তমান অবস্থানে যেখানে আমি আছি এখান থেকে মানুষরে কিভাবে লাইক আমি মোটিভেটেড করতে পারি আমার স্কুলের জুনিয়রদের, যেন তারা লাইক লাইফে ভালো কোথাও অ্যাচিভ করতে পারে কোনো কিছু। সো এটাই আমি মেন্টরশিপের জন্য লাইক আসি, যাদের কোনো যদি কারো কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই। অবশ্যই, অবশ্যই। আপনার যে স্ট্রাগল, যে এই যে আজ আপনি আপনার স্বপ্নের জায়গায় যেখানে আপনি পড়াশোনা করতে গিয়েছেন বা আপনি যে বিষয়টা নিয়ে পড়াশোনা করতে চাইছেন, সেই স্ট্রাগলের কিছু কথা আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। স্ট্রাগল লাইক লাইফে খুব বেশি বলা চলে। কারণ আমারে যে খুব মানে বেশি দিন না, অল্প দিন যদি চেনা হয় বা আমরা যদি খুব ভালো করে কথা বলে থাকি তাহলে আই গেস আমি সবার সাথে বলেছি যে আমার লাইক লতে পড়ার খুব ইচ্ছা ছিল। তো স্কুল পরবর্তীতে আমার এমনটাই ছিল, স্কুলে আমি সায়েন্সে পড়তাম বাট কলেজে উঠে আমি আর্টসে শিফট করছিলাম, কারণ আমার মোটিভেশন ছিল এরকম যে আর্টসে পড়বো, কম পড়াশোনা করবো, একটু এনজয় করব, তারপরে ভালো কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিব, নিয়ে ল পড়বো। বাট দ্য ফ্যাক্ট ইজ আমি লতে চান্স পাই নাই। তো যখন রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হই তারপরে ঠিকভাবে ক্লাসটা ক্যারি করা হয় নাই। তো ইন দ্য মিন টাইমে ভাবছিলাম যে ঠিক আছে, যে বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করি। তো তারপরে চেষ্টা করতে থাকলাম, আইএলটিএস দিলাম, তারপরে বাকি যে ফান্ডামেন্টাল এক্সাম দিতে হয় বাকি অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য, আমি হাঙ্গেরি, জাপান আর ইউএস এর জন্য চেষ্টা করছিলাম। সো এগুলোই করতে থাকলাম ওই ১ বছরের মধ্যে। তারপরে আমি কখনো ভাবি নাই যে আমি যেই মানে আমি কখনো স্বপ্নতেও ভাবি নাই যে আমি বাহিরে আসবো। কারণ আমি সবসময় ভাবতাম যে আমি বাংলাদেশে থাকবো, এখানেই ভালো পড়াশোনা চলবে আমার। বাট ওই যখন আমি দেখলাম যে আমি যখন হচ্ছে যে আমার স্বপ্নের জায়গা পর্যন্ত যাইতে পারছি না, তখন আমি চেষ্টা করলাম, করে আলহামদুলিল্লাহ আমি ৩ টা দেশ থেকেই ভালো স্কলারশিপ পাইছি। তারপরে এট দ্য এন্ড অফ দ্য ডে এই তো আপনাদের সামনে বসে আছি। অবশ্যই। তো যদি আসলে আজকের যে পডকাস্টটা, সেটার মূল বিষয়টি হচ্ছে যে আমাদের অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অনেক ছোট ভাই বা অনেক বড় ভাই যারা আছে তারা বিদেশে পড়াশোনা করতে চায়। তো যেহেতু আপনি ওই পজিশনটাতে আছেন, তো আপনার যে শুরুটা, আসলে আপনি শুরু কোথায় থেকে করেছেন এবং কিভাবে এতদূর পৌঁছেছেন, এই জিনিসটা যদি তাদের সাথে শেয়ার করতেন তাহলে হয়তো তাদের আরো সামনের দিকে আগাতে অনেক সুবিধা হতো। তো যদি ফার্স্টের দিকের প্রিপারেশনের কথা বলি তাহলে সবার আগে আমি বলবো যে কোথায় যেতে চাও বা নিজে কোন জিনিসটা করতে চাও সেই দিকে আগে যদি আমরা ফোকাস করি তাহলে আমাদের বাকি পদক্ষেপগুলো নিতে সুবিধা হবে। আহ, তো ফার্স্টে আগে সেটা আইডেন্টিফাই করা উচিত। কারো যদি ইউএসএ তে আসতে ইচ্ছা করে তাহলে আমি বলবো সবার আগে স্টেট সিলেক্ট করা উচিত, যে আমি কোন স্টেটে যাইতে চাই বা কোথায় কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাই। তাহলে মানে পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে সুবিধা হবে। তারপরে সেই ইউনিভার্সিটি গুলো যদি মানে ব্যাচেলর্স এ আসতে চাই তাহলে ব্যাচেলর্স এর জন্য সেই ইউনিভার্সিটিতে সাবজেক্ট আছে কিনা তার পছন্দ মতো সেটা সিলেক্ট করতে হবে। তারপরে দেখতে হবে তার রিকোয়ারমেন্ট কি কি, যেহেতু আমরা নন ইংলিশ স্পিকিং কান্ট্রি, সো আমাদের আইএলটিএস এর প্রিপারেশন নিতে হবে। এক্ষেত্রে আমি আমার একটা ভুল বলবো, না ভুলও না ঠিক,
বাট আই উইশ আমার আরেকটু সময় থাকতো, তাহলে আইএলটিএস এর পাশাপাশি এসএটিও দিতে পারতাম। বা যারা এখন আসতে চায় তাদেরকে এসএটিও দিতে বলবো, কারণ আমেরিকাতে ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ার জন্য আইএলটিএস আইএলটিএস তো জাস্ট একটা রিকোয়ারমেন্ট, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। তো বাট এসএটি হচ্ছে নলেজ টেস্টের মতো, ওইটা দিয়ে আহ, তাহলে ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়া যাবে। আর যারা মাস্টার্সে আসতে চায় তাদের ক্ষেত্রে জিআরইটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে। তো ঠিক আছে, এখন স্কুল আপনার আমাদের আপনার কথা শোনা থাকতে যাচ্ছে না। পারে। হ্যালো, আমার কথা এখন শোনা যাচ্ছে? স্টিল নট? হ্যালো? হ্যালো, আমার কথা এখন শোনা যাচ্ছে? না, কোনো প্রবলেম হয়েছে মনে হয়, শোনা যাচ্ছে হ্যালো? না। এখনো শোনা যাচ্ছে না। এখনো শোনা যাচ্ছে না? নাকি আমার প্রবলেম হয়েছে? লেট মি চেক। ওকে, ওকে। আমার মনে হয় আপনারই সমস্যা হচ্ছে। আমরা তো এক মাস মাস থেকে শুনতে পাচ্ছি। আমি 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 কোনো কথা শুনতে পাচ্ছি না। ওকে, হ্যালো রাফি। এটা কি আমার সমস্যা হচ্ছে নাকি? জি, জি, জি। ও, তাহলে আমি আবার জয়েন করতেছি। দুঃখিত, টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের একটু বিরতিতে যেতে হচ্ছে। আমাকে কি শুনতে পাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ঠিক আছে। ওটা মেবি নেটওয়ার্কের কোনো ইস্যু ছিল। ৭ হতে সমুদ্র পারে। ৪ নদী দূর, পার দূর একজন মানুষ। ঠিক আছে? তাও তো আলহামদুলিল্লাহ, আগের মতো তো আর চিঠি লিখতে হয় না। তা তো অবশ্যই। আচ্ছা, আহ, আমরা যখন ক্লাস 10 এ ছিলাম বা তার আগে অনেক কিছুই আছে। তো আমার মতে স্কুল জীবনে আপনার কিছু প্রিয় শিক্ষক এবং তাদের সাথে কিছু ভালো স্মৃতি অথবা খারাপ স্মৃতি একটু সবার কাছে শেয়ার করবেন। আমি শিক্ষকদের কথা বললে সবার আগে আমি মামুন স্যারের কথা বলবো, কারণ আমার যে জার্নিটা ছিল এইখানে, আমার যখন রেকমেন্ডেশন লেটারের দরকার পড়ছে, আমি আমি তখন ডিরেক্ট মামুন স্যারকে কল দিছি। এত বছর পরেও স্যার আমারে খুব উইলিংলি বলছে যে ঠিক আছে, উনি হেল্প করবেন। তো উনি উনি যথেষ্ট হেল্প করছে আমাকে। আর আমরা আমরা তো সায়েন্স ফেয়ারে যাইতাম যখন, তো তখন আমরা প্রজেক্ট বানানোর জন্য আমরা বায়োলজি ল্যাবটা ইউজ করতাম, যেটার ইনচার্জ হচ্ছে মামুন স্যার। সো তো তখন মানে মোস্ট অফ দ্য পার্ট আমরা দেখা গেছে ক্লাস 10-এ সেই ল্যাবেই আমরা কাটাইছি। তো এটা খুব মজার একটা ব্যাপার ছিল। আর আরেকটা কথা যদি বলতে চাই, তাহলে আহ, আমার আমার যখন মনে পড়ে তখন হচ্ছে যে নাদিম স্যার,
কৌশিক স্যার, আরো যারা ছিলেন সবাই অনেক হেল্পফুল। তো উনাদের সাথে আমার বেশি মেমোরি বলা চলে। তার তার মধ্যে সবচেয়ে মজার মজার মেমোরি হচ্ছে যে ক্লাস 9-এ তখন আমরা পড়ি, 9 স্বর্ণচাপা আই গেস। তো তখন হচ্ছে যে কোন একটা দিন আমরা সবাই একজন আরেকজনরে উম, থাপড় দিতেছিলাম আসলে, যে স্ল্যাপ ডে পালন করতেছিলাম। তো তখন লাইক অল অফ এ সাডেন মাসুম স্যার আসছেন, এসে এখন আমাদের সবাই লাইন ধরে দাঁড় করাইছেন, বলতেছে যে আই তোদের সাথে আমিও একটু স্ল্যাপ দিয়ে খেলি। তারপরে সবাই রে মারছে স্যার ওই দিন। অবশ্যই মারের কথা যদি এবং দুষ্টুমির কথা যদি বলা যায়, তাহলে আমাদের ব্যাচ ছিল একদম এক নম্বরে যদি বলা যায় সেই সময়টাতে। গল্পের কোনো অভাব নেই, দুষ্টুমির কোনো অভাব নেই বলতে গেলে। সবচেয়ে বড় কথা হইলো যে দেওয়াল পত্রিকা অথবা যদি কোনো ইভেন্ট থাকতো, তাইলে আমরা করতাম কি, ক্লাস ফাঁকি দিয়ে লাইব্রেরিতে চলে যেতাম। হ্যাঁ, লাইব্রেরিতে চলে যেয়ে আমাদের লাইব্রেরিয়ান ছিল শাপলা ম্যাডাম, আমার এখনো মনে আছে। শাপলা ম্যাডামের সামনে, শাপলা ম্যাডাম খুবই সুন্দর গান করতো, জি। খুবই সুন্দর গান করতো। এবং আমরা এবং কিছু ছোট ভাইয়া ছিল আমাদের 2021 ব্যাচের। তো ইমন নাম, মেবি উপশহরেই থাকে। তো আমরা বসে শাপলা ম্যাডাম আমি ও বসে খুব গান করতাম। মানে লাইব্রেরিতে আর কেউ ছিল না, আমরা বসতাম গান করতাম। এবং দেওয়াল পত্রিকার একটা সপ্তাহ ছিল আসলে আমাদের জন্য ঈদের মতো। আহ খুব সম্ভবত ক্লাস 10-এ যখন আমরা ছিলাম ওই বছর দেওয়াল পত্রিকা শুধু আহ 2 জন প্রতিযোগীর ভিতরে হয়। আমরা তার আগে করে এসেছিলাম হইলো ব্যাচ মানে হাউস ভিত্তিক, ঠিক আছে, এফআলি, এসটি, এসএস, ডিকে এরকম করে। ওই বছরে যা হয় যে শুধু ক্লাস 10 করবে মেয়ে এবং ছেলে, বৈশাখীতে মেয়ে এবং ছেলে। তো ওই বছর মেয়েদেরকে একটা রুম বরাদ্দ করা হয় এবং ছেলেদেরকে একটা রুম বরাদ্দ করা হয়। করার পর আমাদেরকে স্কুল থেকে কোনো কারণবশত বাজেটটাও এমন দেওয়া হয় যে আমরা আসলে আমাদের মন মতো করতে পারবো কিনা সেটা সন্দেহভাজন ছিল। এবং গোপাল স্যারের মুড়ি মাখা, দেওয়াল পত্রিকায় প্রত্যেকবার গোপাল স্যার এসে বলতো যে এই মুড়ি মাখা খাবো না আমরা, মুড়ি মাখা করো, মুড়ি মাখা খাবো আমরা। দেওয়াল পত্রিকাতে আমরা একসাথে ছিলাম, আমাদের অনেক বন্ধু ছিল একসাথে দেওয়াল পত্রিকাতে। এবং সবচেয়ে মজার বিষয় আমার মনে পড়ে যে দেওয়াল পত্রিকাতে আমরা হাতে গোনা মেবি ছিলাম 15 জন। কিন্তু এখন আমরা তো ক্লাস করতেছি না, বাকিরা তো আসলে সবাই তো একই ক্লাস তো কেউ করতে চায় না। এখন একটা দিন আসে যে তারা অনেকজন যারা স্কুল টিফিনের পর আর ক্লাসে যায় নাই, এরা করছে কি, আমাদের এখন সেই বিল্ডিংটা নেই, শুধু এক পাশ আছে। লাইব্রেরিটা, পুরাতন লাইব্রেরিটা যে 2 তলা বিল্ডিংটাতে ছিল, ওইটাতে একটা বিল্ডিং ছিল যেখানে আসলে গান প্র্যাকটিস করা হতো ইভেন্টের জন্য, সঙ্গীত রুম যেটাকে বলা হতো, সঙ্গীত রুম সিঁড়ির পাশে পুরাতন 2 তলা। ওইটা মেবি এরা এখন কি, বিশ্রামাগার করছে নাকি। হ্যাঁ, যাই হোক, সঙ্গীত রুম। এরা করছে কি, সেই সঙ্গীত রুমে যে স্পিকারে গান ছেড়ে দিয়ে নাচা শুরু করে দিছে, ঠিক আছে, স্পিকারে নাচা শুরু করে দিছে। এখন জুয়েল স্যার নিচ থেকে দেখতেছি আমি আসতেছে, কারণ নিচেই তো প্রধান মানে তো আমাদের প্রিন্সিপাল স্যারের রুম এবং আমাদের ফজলুল হক স্যারের রুম, ঠিক আছে। ফজলুল হক স্যারের রুম এখন মেবি ফজলুল হক স্যার বলছে যেহেতু জুয়েল স্যার ওখানেই বসে যে উপরে কি হচ্ছে দেখে আসো। কারণ আমি তো এই রুম থেকে দেখতে পাচ্ছি যে জুয়েল স্যার আসতেছে। এখন আমি করছি কি, আমাদের 2টা সিঁড়ি ছিল, একজন প্রিন্সিপাল স্যারের রুমের ওইখান দিয়ে একটা সিঁড়ি ছিল, হ্যাঁ, আরেকটা সিঁড়ি ছিল ওই সঙ্গীতের রুমের সামনে দিয়ে। তো আমি এখন করছি কি, দূর থেকে মানে ওদেরকে জাস্ট রুমের ভিতরে ঢুকে বলছি জুয়েল স্যার আসতেছে তোরা পালা। ওরা একযোগে দৌড় দিয়ে প্রিন্সিপাল স্যারের রুমতে নেমে, কে কোথায় গেছে আমি জানি না, জুয়েল স্যার এসে জাস্ট দেখলো যে আমি ওখানে বসে থেকে ওই যে অফসেট পেপার গুলো ছিল সেগুলো ডিজাইন করতেছিলাম, যে আমরা যে কবিতা বা গল্প বা যেসব জিনিস আমরা আসলে দেওয়াল পত্রিকাতে সাজাই। আমার মনে আছে ওইবার দেওয়াল পত্রিকা ছেলেরাই আমরা জিতছিলাম এবং আমাদেরকে একটা হলুদ কালার ডিকশনারি দিছিল সিও হ্যাঁ, স্যার। আমার কাছে আছে এখনো। ডিকশনারি ছিল, আমার কাছেও আছে এখনো। এবং আমরা যখন 2019 সালে ক্লাস 10-এ ছিলাম, আমাদের ব্যাচ মনে হয় একটা আহ বিজ্ঞান মেলারও আয়োজন হ্যাঁ, করছিল। হ্যাঁ, সেই সায়েন্স। বিজ্ঞান মেলাতে মনে হয় তুইও যুক্ত ছিলি, হ্যাঁ, যতদূর আমার মনে হয়। সেই বিজ্ঞান মেলাতে যুক্ত ছিল। এবং ওইবার আমাদের স্কুলে বায়োলজি অলিম্পিয়াড হয়েছে, বায়োলজি অলিম্পিয়াডে আমাদের ব্যাচ থেকে অনেকেই
অনেকেই ঢাকার রাউন্ডে যায়। তো বলা যায় যে অনেক এরকম আহ, হাসি বা বলে আসলে বলে শেষ করা যাবে না। তো যদি বলা যায় যে দুষ্টুমিতে আমরা ছিলাম ওই সময়ে সেরা, তাহলে দুষ্টুমির দিক থেকে যদি বলা যায় তাহলে কোনো গল্প তোর কাছে আছে কিনা যেটা আমরা এখন আসলে শুনে স্মৃতিচারণ করতে পারি? দুষ্টুমি, দুষ্টুমির কথা আসলে কোনটা কোনটা ছেড়ে কোনটা বলবো, এটাই তো বলা মুশকিল হয়ে যায় এইসব কথার ক্ষেত্রে। তো ক্লাসের কথা বলি। ক্লাসে সবসময় আমি, তুরাশ আর সৌরভ একসাথে বসতাম। তো এমন দিন যাইতো মেহেদি স্যারের ইংলিশ ক্লাস চলতেছে, তখন স্যার পড়া ধরবে, সৌরভ সব সময় লাইক এরম করে দেখাইতো যে স্যার এরে পড়া ধরেন। যেদিন আমি পড়া করে যাইতাম না, আমি তো ভয়ে ভয়ে থাকতাম। সৌরভ আর তুরা সারা জীবন আমারে ওই ক্লাসে অত্যাচার করছে যে তোর আজকে পড়া হয়নি, আজকে স্যারের বলি তোরে পড়া ধরুক, তোরে মার খাওয়ায়। তো সবসময় এরম করে দেখাচ্ছে আমারে। বাট আমি জানি না কেন স্যার কখনোই, যেদিন আমার পড়া হয়নি স্যার আমারে কখনো পড়া ধরেনি, কিন্তু তুরস্রে আর সৌরভরে পড়া ধরতো। এখন মানে আমি যদি বলি যে যখন আসলে ক্লাস নাইনে মেহেদী স্যার আমার ফর্ম টিচার ছিল, ঠিক আছে? তো যেহেতু ক্লাস 9 এবং 10 এর বই সেম, আর ইংলিশ সবচেয়ে ছোট সিলেবাস, মেহেদী স্যার করেছিল কি, ক্লাস 9 এ যেহেতু ফর্ম টিচার ছিল এবং ইংলিশটা মেহেদী স্যার নিত, সেকেন্ড পেপার নিত। তো ইংলিশ সেকেন্ড পেপার পুরো ক্লাস 9 উনি পড়াচ্ছেন, শুধু সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার পড়ায় নেই। তো যখন ক্লাস 10 এ উঠি তখন আমার ফর্ম টিচার ছিল গোপাল স্যার। তো গোপাল স্যার ছিল এবং ইংলিশ ফার্স্ট পেপার নিত মেহেদী স্যার। এখন স্যারের কথা হইলে প্রত্যেকদিন একটা করে প্যারাগ্রাফ পড়া দিবে, পড়া প্যারাগ্রাফ মানে দাঁড় করাবে, ভালো কয়েকজনকে, একটু পিছন থেকে কয়েকজনকে, মাঝের কয়েকজনকে, যে পারবে সে ভালো, যদি না পারে তো ডায়েরি লিখে দিবে। এখন আমার যতদূর মনে পড়ে, আমি আমার ক্লাস 10 এর জীবনে লাইফ টাইমে মেহেদী স্যারের একটা ক্লাসও করি নাই। আমি করতাম কি, যখন ক্লাস শুরু হতো মানে পিরিয়ডের মাঝখানে যে একটা সময় থাকতো স্যারদের আসার, আমি আমার ব্যাগটা ডেস্কের নিচে রেখে আমি জাস্ট পিছনের গেটে বের হয়ে যাইতাম, এবং জাস্ট ডায়েরি লেখার ভয়, আমি তার ডায়েরি লেখার ভয়, এবং আমি তো পড়া অবশ্যই করে আসতাম না। তো ব্যাগটা রেখে আমি এবং আহ আলামিন ছিল, আলামিন দুইজনে বের হতাম। বের হয়ে জাস্ট আমরা পুরো স্কুল, লাইক প্রিন্সিপাল স্যার যেমন অডিট করতো, ঘুরে ঘুরে দেখতো, আমরা এরকম ঘুরে ঘুরে দেখতাম। একবার ওই মেইন গেটের সামনে একটা ক্যান্টিন ছিল, সেই ক্যান্টিনে বসে থাকতাম। আর সবচেয়ে মজার বিষয় হলো যে অনেক সময় এমনও হতো যে আমরা ওইখানে বসে আছি, আমাদের অনেক স্যার হয়তো বের হয়ে যাচ্ছে, আমরা বসে থেকে বলতেছি স্যার আসসালামু আলাইকুম। হয়তো স্যার ভাবতো যে আমরা পানি নিচ্ছি বা কিছু খাচ্ছি, আবার ক্লাসে ফেরত যাব, কিন্তু আলটিমেটলি আমরা ওই পিরিয়ডটা করেই নাই। আর সবচেয়ে মজার বিষয় হইলো যে আহ টিফিনের সময়টা, যে আমরা করতাম যে আমি, আহ আমাদের বন্ধু ফাহাদ, আমাদের প্রাক্তন এএসপি তার ছেলে, আহ তারপর আরো কিছু বন্ধু, তারা করতাম কি, তখন পাবজি নামে একটা গেম ছিল যেটা অনেকে খেলতো, তা আমরা বের করেছিলাম কি ফুটজি। ওকে, টিফিনের সময় হতো ফুটজি। কেউ কোনো আমাদের বন্ধু, শুধু অন্য কেউ না, আমাদের জাস্ট ক্লাস 10 এর যারা আমরা ছিলাম, কেউ কোনো খাবার নিয়ে আসলে জাস্ট হামলা তো, মানে সেটা আমাদেরকে ভাগ নিতেই হবে এবং আমরা সেটা খাবোই। তো এই কতবার জিনিসগুলো কতবার যে আমার আমার থেকেও খাইছিস মাহিন। অবশ্যই, মানে খাওয়ার কোনো মানে এই ফুর্তিটা আমরা পুরো ক্লাস 10 যতদিন ক্লাস করছি, আমরা আসলে ক্লাস 10 এ বেশি পাই নাই, আমাদের মডেল টেস্টই বেশি ছিল। তো আসলে যদি বলা যাইতে আসলে অভাব নেই, আসলে স্যারদের সাথে দুষ্টমি বা আমাদের দুষ্টমি, কোনো কিছুর অভাব নেই বলাই যায়। আমরা মানে এত এনজয় করছি আমাদের ওই সময়টা। আসলে যখন ছেলে মেয়ে মানে সহশিক্ষাটা বাদ দেওয়া হয়, ছেলে মেয়ে আলাদা করা হয়, তখন আরো বিষয়টা হয়ে গেছে কি, পুরো ডে শিফটটা হয়ে গেছে জাস্ট ছেলেরা, যে কারণে আসলে স্যারদের মানে স্কুল তো বড়, সবাই আসলে স্যারদের ব্যস্ততাও বেড়ে গেছে, স্যাররাও মানে সকালে মর্নিং শিফটে স্যার আলাদা, ডে শিফটে স্যার আলাদা।
এই জিনিসটা হওয়াতে হয়তো অনেক স্যার বাদ পড়ে গেছে, যারা মর্নিং শিফটে ক্লাস নেয়, তো ডে শিফটে আমাদের সাথে। যদি বলি তো আমার সবচেয়ে প্রিয় স্যার ছিল স্কুল জীবনে সঞ্জিত স্যার। আমি যদি বলি, আমি তখন সঞ্জিত স্যারের বায়োলজি পড়াটা খুব এনজয় করতাম। বায়োলজি পড়াটা খুব এনজয় করতাম, উনি এত সুন্দর করে পড়াতো যে আমি আসলে এইচএসসি তে বায়োলজি কোথাও বাইরেও পড়ি না, স্কুলেই শুধু পড়ছি, শুধু স্কুলে পড়ছি। এবং তার পড়াতে আমি আমার এসএসসি কমপ্লিট করছি। এবং আমাকে ওই পড়াগুলো আমার ইন্টার লাইফে বা এইচএসসি লাইফে অনেক হেল্প করছে বলা যায়। কারণ স্যার এত সুন্দর করে, মানে বায়োলজিতে একটা মুখস্থ করার বিষয় না, ওই ক্লাসে উনি এভাবেই পড়াতেন যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কিভাবে যায় এবং নিজের ভাষায় কিভাবে বায়োলজির পয়েন্ট গুলো লেখা যায়। আসলে সবসময় আমি একটা মাত্র সাবজেক্টে যদি ভালো করতাম সেটা হলো বায়োলজি। না, বায়োলজির কথা যদি বলতে চাই তাহলে আমি আমারে মামুন স্যার লাইক আমার থ্রু আউট পড়াশোনাতে এত হেল্প করছে। আমারে বায়োলজি উনি পড়াইছে, আমি যখন কেমিস্ট্রি পারতাম না কেমিস্ট্রি পড়াইছে। আর আমি সব থেকে খারাপ পারতাম ফিজিক্স। মজার ব্যাপার হচ্ছে যে ক্লাস 9-এ উঠলাম, টিউটোরিয়াল পরীক্ষা, ফিজিক্সে আমি শুধুমাত্র 1 পাইছিলাম ভাই, টিউটোরিয়ালে 20-এর মধ্যে। ওহ, তারপরে তারপরে মামুন স্যার আমারে ফিজিক্স পড়াইছে। তারপরে বার 20-এর মধ্যে 18 পাইছি আমি। আমার এখনো মনে আছে। তো স্যার অনেক হেল্প করছে, এর সত্যি কথা বলা যায়। হম, বলা যায় মামুন স্যার আমাদের সাথে, আমাদের ব্যাচের সাথে মামুন স্যারের আসলে আলাদা রকমের একটা মিল ছিল। ইনশাল্লাহ আমরা কোনোদিন স্যারকেও এখানে যুক্ত করার চেষ্টা করব। আসলে ইনশাল্লাহ। আর অবশ্যই আমাদের। সঞ্জিত স্যারের যদি কথা বলা যায়, আমরা হচ্ছে একবার ঢাকাতে টিএসসি তে একটা কম্পিটিশন হচ্ছিল। আহ, ভুলে গেছি আমি আসলে যে কি ইয়ে, ও মনে পড়ছে। এটা এটা প্রবাবলি চতুর্থ জুনিয়র গবেষক সম্মেলন ছিল, যেখানে আমরা গেছিলাম কয়েকজন, লাইক 10 জনের মতো। সঞ্জিত স্যার আমাদের ওইখানে নিয়ে গেছিলেন। তো ওইখানে মেমোরিটাও লাইক অনেক মজার ছিল। অনেক ধরনের প্রতিযোগিতাতেই আসলে যুক্ত হওয়া হয়েছে আমার মনে হয়। তো হ্যাঁ। আসলে আহ প্রতিযোগিতায় গিয়ে আসলে স্যারদের সাথে আসলে ভালো সময় কাটানো বা কোনো আসলে দুষ্ট দুষ্টুমি করা বা এরকম কোনো স্মৃতি কি আছে? আম, আছে, লাইক আমরা তো সায়েন্স ফেয়ারের জন্য রাজশাহীতে যাইতাম, হচ্ছে বিভাগীয় পর্যায়ে। তো ওইখানে আমরা একবার যখন যাই তখন হচ্ছে যে মামুন মামুন স্যার তখনও আমাদের সাথে ছিল। উনার নেতৃত্বে আমরা আসলে এইসবে যাইতাম। তো তখন ওই তো যখন বললাম যে আমি টিউটোরিয়াল পরীক্ষাতে এত কম নাম্বার পাইছি, সে এই এই কম্পিটিশনটা তার পরের বার। তো মামুন স্যার গেছেন, উনি আমাদের লাইক যে মজার মজার খাবার আছে রাজশাহীতে সবকিছু ট্রাই করাইছেন। এখন হচ্ছে যে আঙ্গুর কিনছেন উনি, কিনে আঙ্গুর ধুইতে ধুইতে হুট করে আউট অফ নো ওয়্যার স্যার আমারে বলতেছে, তুই কি পড়াশোনা করবি না? তোর কি ফিজিক্সে এত খারাপ লাগে?" আমি বলছি, "না স্যার, আমি তো চেষ্টা করি কিন্তু হয় না।" তারপরে স্যার আমারে কিছু বেদ বাক্য শুনাইলেন। তারপরে থেকে পড়াশোনা শুরু করলাম। আর ভাই, আমার লাইফে ফিজিক্স এত কঠিন লাগছে আজীবন। ও, ফিজিক্সে যদি পাশ করার কথা বলি, আহ, সৌরভ, মাহবুবা ম্যাডামের ছেলে, ও আমার সামনে বসতো, আমি ওর একদম এক্সাক্ট পেছনে। তো আজীবন ওর পরীক্ষা, আমি জানি না ও ফিজিক্স এত ভালো কোথা থেকে পারে। ভাই, 3 ঘন্টার পরীক্ষা ও 1 ঘন্টার মধ্যে শেষ করে ও বাইরে দাঁড়াইতো। বাইরে দাঁড়াইতো বাইরে দাঁড়ানোর পরে ও আমারে বলতো যে, "তুই কি অঙ্ক করছিস? বাথরুমে আয়, আমি দেখি, উত্তর দেখি ঠিক আছে কিনা।" তো যখন যাইতাম, যদি ঠিক হইতো তাহলে ও বলতো, "হ্যাঁ, এই অঙ্ক ঠিক আছে।" আর যেটা ভুল হইতো, ভাই, ওই তো বড় সড়ো একটা মানুষ, সে মাথার মধ্যে একটা চাটি মারবে, মেরে বলবে যে, "এইটার সূত্র ভুল লেখছিস, এটা ঠিক করে আয়।" তো এইটাই আর কি। আমারে ফিজিক্স পড়াইতে মানে এতজন মানুষ এত এফোর্ট দিছে, টিচারদের ব্যতীত আমার ফ্রেন্ডরা, তুরাজ, সৌরভ, মুশফিক, রেদওয়ান, বসাক, মানে বলার বাহিরে। আমার ফ্রেন্ডরাও খুব সাপোর্টিভ ভাই। মুশফিক মনে হয় কমেন্ট করেছে যে চিন্তার চাষ।
ও হ্যাঁ চিন্তা হ্যাঁ, ক্লাস মনে হয় একটা ইভেন্ট ছিল। চিন্তার চাষে আমরা ঢাকায় গিয়েছিলাম সন্দীপ স্যারের সাথে। সম্ভবত সেখানের কোনো স্মৃতি আছে যেটা ওই মনে করার জন্য এই জিনিসটা কমেন্ট করেছে। ওইখানে ভাই আমরা তো সবসময় একজন আরেকজনরে সারাদিন শয়তানি করে টিজিং করতাম। তো যে এই চিন্তাটা শুনে যেটা মনে পড়লো, আমরা ছিলাম 11 জন। আর ভুল করে স্যার স্যার মনে হয় যে 9 জনের টিকিট কাটছিল। তো সেইখানে 2 জন রে হচ্ছে যে ইয়া করতে হয়েছে, সিট মানে চাপাচাপি করে বসতে হয়েছিল। চিন্তা চাষের মেমোরি এটাই বলা চলে। আচ্ছা, আমরা আমাদের স্কুল জীবনে সর্বশেষ পিকনিক সম্ভবত 2019 সালে পার করছি। হুম। তো পিকনিকের কিছু স্মৃতি যদি থেকে থাকে, তো কারণ পিকনিকে আমরা এত কিছু করছি যা আসলে কিছু বলা যায় কিছু বলা যায় না, যেটুকু বলা যায় আর কি। ভাই ব্যাটালিয়নের সব থেকে মজার যে সেশন গুলো আসতো সেগুলোর মধ্যে পিকনিক আর স্পোর্টস বলার মানে কোনো সন্দেহ ছাড়া এগুলো বলা যায়। তো পিকনিকের মধ্যে স্পেসিফিক্যালি বললে আহ যে বাসে যখন আমরা যাইতাম, সেই বাস জার্নিটা সব থেকে মজার। কারণ ইউনো, তো বা- যাওয়ার পরে আমার মনে আছে লাস্ট পিকনিকে মনে হয় আমরা যখন স্টেজে উঠছিলাম, ওইখানে 2 জন স্যারও নাচতেছিল আমাদের সাথে। আউট অফ নো ওয়ে স্টেজের অর্ধেক সাইডটা ভেঙে ফেলা হয়েছিল। আর মনে এটা পড়ে এটা যে কত সালের পিকনিকে? এটা 2019 সালের পিকনিকে সম্ভবত। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে কেমনে যে কি হয়েছে। আর 18 সালের কথা বললে, 2019 সালে আমি আসলে পিকনিকে যাইতে পারি নাই। ও আমরা তোকে মিস করি না একদম। ইটস ওকে। তো আর 18 সালে যদি কথা বলা হয়, মেবি তুরাস লেখছে যে চিন্তার চাষে রাফি প্রাইজ পাইছিল মানুষের যুক্তিকে প্রশ্ন করে। এটা ও আসলে হ্যাঁ, আমরা আমরা তো আমি চিন্তা চাষের যদি কথা বলি তাহলে আমি, তুরাশ আর সৌরভ, আমরা 3 জন এক টিমে ছিলাম। যেখানে সব সব গুরু দায়িত্ব তুরাশের উপর ছিল। যে ও সবকিছু বলতেছে, আমি আর সৌরভ জাস্ট হাসাহাসি করতেছি। যখন বড় হবা, যখন গ্রুপ প্রজেক্ট করতে শুরু করবা, মানে ছোট ভাইদের উদ্দেশ্যে, তখন দেখবা যে সব সময় গ্রুপের মধ্যে এরকম কিছু মানুষ থাকে। তো আমরা ওই দায়ভারটা নিছিলাম। তো আমরা তো গ্রুপ হিসেবে প্রাইজ পাই নাই, বাট আমি 2টা গ্লাস পাইছিলাম ভাই। যে এখানে লেখা ছিল যে চিন্তার চাষে কি জানি লেখা ছিল। এটা হইছে মানুষ যে ব্যাখ্যা দিছে সেটারে ইন্টারপ্রেট করার জন্য কিছু কোশ্চেন করছিলাম। তোর সাথে সেটা মিন করছে। বুঝতে পারছি। আসলে কোনো আচ্ছা, তাইলে আসলে আমরা অনেক কিছুই স্মৃতিচারণ করলাম। তো বলা যায় যে আমাদের স্মৃতির কোনো শেষ নেই। স্কুল জীবনে আমাদের সবচেয়ে বড় স্মৃতি। যদি আসি, সত্য। আমরা জানি যে আপনি হইল আমাদের আইজুল হক কলেজে আর্টসে মনে হয় পড়াশোনা করেছিস তুই। 2022 সালে আমরা ইন্টার পরীক্ষা দিয়েছিলাম সবাই একসাথে। তো বলাই যায় এখন দেশে আসার চিন্তা ভাবনা কত দূর, সবচেয়ে কষ্ট বিদারক প্রশ্ন আসলে বলা যায়। হ্যাঁ, এটা এটা বলা যায় যে লাইক এমন একটা কোশ্চেন যেটার অ্যান্সার আমি ঠিকভাবে দিতে পারবো না। কারণ এখানে কোনো না কোনো সময় সবাই ব্যস্ত থাকে। আসলে এখানে ফ্রি টাইম ম্যানেজ করা, তুই তুই ফ্রি থাকলেও বাকি মানুষজন ফ্রি থাকে না বা সময় হয় না। এই যে আমার প্ল্যান ছিল এইবার সামারে যাওয়ার, কারণ সামারে 3 মাস ছুটি থাকে। বাট আমি একটা কোর্টে অ্যাসিস্ট্যান্ট ইন্টার্ন হিসেবে জয়েন করছি। তো এখানে আমার থাকতে হয়। এই জন্য আসলে এখন যাওয়া হচ্ছে না, বাট ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা আছে। বাট অবশ্যই অবশ্যই আমরা দোয়া করি আপনি খুব তাড়াতাড়ি দেশে আসেন ভাই, এবং আমাদের জন্য কিছু সুন্দর সুন্দর চকলেট নিয়ে আসেন, এবং ডাব সাবান। অবশ্যই ডাব সাবান ওকে। তো আমার মনে হয় আমাদের অনেক বন্ধু আমাদের লাইভ দেখতেছে, তোরা কমেন্ট কর আমাদের কত স্মৃতি আছে, সবগুলো আমরা এখানে আজকে করি। আচ্ছা, যেহেতু এতক্ষণ আমরা স্কুলে কথা বললাম, তো আমাদের যে আজকের লাইভটা
যে কারণে হয়তোবা অবশ্যই স্কুলের সাথে যুক্ত, অবশ্যই স্কুলের কথা আমরা বলবো, কিন্তু আরেকটা বিষয় আসে যে আহ, আমাদের আসলে ভবিষ্যতে যারা বিদেশে পড়াশোনা বা ক্যারিয়ার গড়তে চায়, তো সবচেয়ে বড় ইস্যুটা এসে যায় যে আমরা আমাদের যখন কোনো ইউনিভার্সিটিতে যাই, তারপরে আসলে ওইখানে সার্ভাইভ করার জন্য চাকরির যে বিষয়টা থাকে, পার্ট টাইম জব, যেটা আসলে সবচেয়ে বড় একটা ইস্যু তৈরি হয়। তো ইউএসএ তে পার্ট টাইম জব পাইতে কি ইস্যু ক্রিয়েট হয়, বা পাওয়া কি যায় কিনা, বা তারা যে আমাকে পার্ট টাইম জব দিবে, তারা আসলে আমার মধ্যে কি দেখতে চায়, কি দেখতে পাইলে তারা আমাকে পার্ট টাইম জব আসলে দিবে? যদি পার্ট টাইম জবের কথা বলি তাহলে ইউএসএ তে জাস্ট দেখবে যে তোর লিডারশিপ স্কিল কতটুকু বেশি আছে, আর কতটুকু ডিপার্টমেন্টের সাথে বা যে অর্গানাইজেশন গুলোর সাথে জড়িত সেগুলোতে কত ভালোভাবে লিড করতে পারতেছিস সেটা আগে দেখবে। আমি যদি আমার কথা বলি তাহলে আমি ফার্স্ট সেমেস্টারে এসেই আমি আহ, যে অর্গানাইজেশন থাকে, যেমন স্টুডেন্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, সেখানে আসলে তো ডাকসু চাকসুর মতো করে ভোট হয়। তো ওই জিতছি ভোটে দাঁড়াইছিলাম আর কি। তারপরে আল্লাহর রহমতে জিতে যাই, যার কারণে আমি এখন হচ্ছে সেই স্টুডেন্ট গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনের সেনেটর। আমাদের এটাও একটা পার্ট টাইম জব আর কি। এটাতে ইউনিভার্সিটি থেকে আমাদের পে করা হয়। এছাড়াও এছাড়াও আর আর যদি কথা বলি তাহলে এখানে পার্ট টাইমের ব্যাপারটা খুব বেশি টাফ না। এখানে ইউনিভার্সিটিতে যত বেশি তুই ইনভলভ থাকবি বা বেশি প্রফেসরদের সাথে ভালো সম্পর্ক থাকবে, তাহলে এখানে সবসময় ডিপার্টমেন্টে, লাইব্রেরিতে, ইন্টারন্যাশনাল অফিসে সবসময় হায়ার করতে থাকে। তো এইসবে জব পাওয়া খুব টাফ না, আবার টাফ। যদি টিচারের সাথে সম্পর্ক ভালো না থাকে তাহলে এগুলোতে একটু পাইতে একটু প্রসেসিং এর মধ্যে দিয়ে যাইতে হয়। সো আমি বললাম যে লিডারশিপ কোয়ালিটি স্কিলটা এখানে বেশি কাজে লাগে। যেমন আমি এই সেনেটর হিসেবে আহ, জেতার পরে তারপরে আমি আমার ডিপার্টমেন্টের টিচারের সাথেও কাজ করার সুযোগ পাইছি, যেটা খুব দেখাইছে যে আমি আসলে লাইক লিডারশিপ কোয়ালিটি হ্যান্ডেল করতে পারি। তো পার্ট টাইম টাফ না যদি সে নিজে আসলে ওই রকম মাইন্ডসেট রাখে। আর যদি এখানে এসে বাসায় ফেরত যাওয়ার জন্য বা লোনলিনেসে যদি খুব মানে কি বলে আক্রান্ত থাকে তাহলে একটু টাফ হবে। অবশ্যই আসলে নিজের দেশকে ছেড়ে অন্য দেশে যাওয়া, নিজের স্বপ্ন পূরণের জন্যই আসলে যাওয়া। অনেকেরই স্বপ্ন থাকে যে আমি ভালো কিছু করার জন্য আহ আমার নিজের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন সবাইকে ছেড়ে একা থাকবো, নিজের সবকিছু নিজে করতে হবে। একটা গল্প করার মানুষও হয়তো নাই মন খুলে, যে আমাদের মাতৃভাষা বাংলা, সেখানে হয়তো আমরা বাংলাতেও অনেক এমন পর্যায়ে আসি যে আমরা বাংলাতেও মন খুলে কথা বলতে পারি না, আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি না। এই বিষয়গুলো আসলে থেকেই যায়। এবং সবচেয়ে বড় বিষয় থেকে যায় হলো যে স্মৃতিগুলো আমরা আসলে পিছনে ফেলে সামনের দিকে আগাতে চাই, যেগুলো আসলে আমাদেরকে ভুলতে দেয় না যে আমরা বাঙালি, এবং আমরা আমাদের দেশে আমাদেরকে ফিরতে হবে। তো দেশে ফেরার যেহেতু বিষয়, তাহলে ভবিষ্যতে দেশে ফেরা বা ল অ্যান্ড জাস্টিস নিয়ে বিএসসি অনার্স কমপ্লিট করার পর দেশে ফেরার কি কোনো ইচ্ছা আছে? অবশ্যই দেশে ফেরার ইচ্ছা আছে ভাই। আমি আমি আমার লাইফের সবটুকু সময় আমি বাহিরে বাহিরে কাটাতে চাই না। আমার ফ্যামিলি বাংলাদেশে থাকে, এই তো তোরা আছিস, আমার ফ্রেন্ডরা সবাই বাংলাদেশে। সো আমি চাই যে এখান থেকে সব পড়াশোনা কমপ্লিট করে যেন এখানকার লাইক বারের লাইসেন্সটা নেওয়ার পরে তারপরে আমি বাংলাদেশে যে আবার বাংলাদেশের লতে পড়াশোনা করার ইচ্ছা। আর যদি আমি পার্সিউ না করি বাংলাদেশে যে, তাহলে অবশ্যই চেষ্টা করব যেন কোনো ইউনিভার্সিটিতে টিচার হওয়া যায়, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি তাদের সাথে। অবশ্যই, অবশ্যই। আমরা প্রায় বলাই যায় যে আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। তো বর্তমানে আসলে আমাদের অ্যালুমনাই অ্যাসোসিয়েশন চেষ্টা করতেছে সব অ্যালুমনাইদেরকে একত্রিত করার। আমাদের যারা বিভিন্ন অ্যালুমনাই বড় বড় আহ, দেশে
পড়াশোনা করতেছে এবং চাকরিরত আছে, সবার সাথেই আমরা যুক্ত থাকার চেষ্টা করতেছি। আমাদের অ্যালুমনাই পরিবার এমন একটা পরিবার যেটাতে কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু ভ্রাতৃত্ববোধ আছে, স্মৃতির এবং নিজেদের যে আবেগের জায়গা আমাদের স্কুল, সেটাতে যুক্ত থাকার একটা স্পৃহা বলা যায়। তো এই কারণেই আমাদের এই নতুন ইভেন্টটা শুরু করা, পডকাস্ট, যেটার দ্বারা আমরা আমাদের সকল অ্যালুমনাইদের সাথে যুক্ত থাকতে পারবো এবং আমাদের প্রাক্তন টিচার এবং বর্তমান টিচার যারা আমাদের স্কুলেরও শিক্ষক এবং আমাদের স্কুল থেকে পড়াশোনাও করেছে। তো আমাদের অনেক স্মৃতি আছে সেই টিচারদের সাথে, ভালো খারাপ, দুষ্টুমি, মার খাওয়া, যদি বলা যায় অনেক আছে। তোফাজ্জল স্যার আমাদের, আমরা যখন ক্লাস 8 পড়ি তখন উনি চলে গেছেন। আমাদের সম্ভবত 22 বা 23 তারিখে স্কুলে স্পোর্টস, যদি স্পোর্টস নিয়ে কথা বলতে যাই তাহলে আসলে স্মৃতির কোনো অভাব নেই। তো আমি যদি বলি যে স্পোর্টস এর সময়টা আমাদের শেষ সময় ছিল 2019 সাল, সেই স্পোর্টস এর সময়ের কিছু গল্প আমরা করতেই পারি, কিছু স্মৃতি আমরা সবার সাথে শেয়ার করতেই পারি। তো ওই তো আমি তো আগেই বলছি যে ব্যাটালিয়ন ফ্রেজের যদি সব থেকে মজার সময় থাকে সেটা হচ্ছে স্পোর্টস আর পিকনিক। তো স্পোর্টস এর কথা বললে স্পোর্টস এর মানে এত এত স্মৃতি যে বলার বাহিরে। কারণ আমি আমি তুই বা আমরা যারা ফ্রেন্ডরা ছিলাম তার মতো ক্লাস 10-এ সবাই আমরা লাইক আমরা প্যারেড করতাম আসলে। তো সবাই প্যারেড কমান্ডার আর ফ্ল্যাগ ম্যান ছিল যখন আমাদের যে মহড়াগুলো হইতো। এত মজার একটা মেমোরি সেখানে। তারপরে আমরা আমাদের যখন প্যারেডের মহড়াগুলো সবকিছু শেষ হয়ে যাইতো, তারপরে আমরা আমরা যে আবার যখন দেখতাম যে ডিসপ্লে হচ্ছে, তখন আমরা আবার মোহরা নিয়ে আমাদের পেছনে আমরা নাচানাচি শুরু করতাম। কারণ মানে কি বলবো যে এত মজার সময় গেছে, ব্যাটালিয়নের কথা বলতে নিলেই খুব লাইক ওভারওয়েলমড লাগে। আমার যতদূর মনে পড়ে যে ডিকে হাউসের ফ্ল্যাগম্যান তুই ছিলি। হ্যাঁ, আমি ডিকে হাউসের ফ্ল্যাগম্যান ছিলাম। ডিকে হাউসের ফ্ল্যাগম্যান তুই ছিলি এবং ডিকে হাউসের যে কমান্ডার ছিল 2019 সালে সম্ভবত শাওন ছিল। হ্যাঁ, শাওন ছিল। শাওন ছিল। তো তোর দলের সাথে মানে আমরা আসলে বলা যায় কি, যখন আমরা দাঁড়াইতাম এক লাইনে সবাই, ওই ওই জায়গাটা ছিল সবচেয়ে মজার জায়গা, যতক্ষণ ওইখানে আমরা সাবধান বা আরাম অবস্থায় থাকতাম। তো ওই দলের ভিতরে কোনো মজার মুহূর্ত আছে কিনা? আহ, এখানে যখন আমাদের আমাদের প্যারেড শিখাইতো বিধান, বিধান মনে হয় ওনার নাম ছিল। বিধান ভাই, হ্যাঁ, বিধান হ্যাঁ, বিধান হ্যাঁ। আঙ্কেল। তো ওখানে যখন আমাদের প্যারেড শিখাইতো, এত মার খাইছি যে হাতটা সোজা হয় নাই, হাত মুটু করো। উনি বলতো মুষ্টিবদ্ধ করার কথা, বলতো মুটু করো। তো উনি যখন এরকম করে আমাদের গাইড করতো, তখন ব্যাপারগুলো তখন মাঝে মাঝে বিরক্ত লাগতো যে ভাই এত স্ট্রিক্ট হওয়ার কোনো দরকার নাই। তারপরে আবার মজার ছিল আমার ডিকে হাউসে ছিল তুরাস, আলামিন, আমার ফ্রেন্ডরা, শাওন। তো আমরাই আসলে কি বলবো আর কি, ছোটদেরও শিখানোর জন্য চেষ্টা করতাম বা নিজেরাও শিখতাম বিধান ভাইয়ের থেকে। তো ওগুলো মজা ছিল। হ্যাঁ, 2019 সালে আসলে প্যারেডের সম্পূর্ণ মুহূর্তটা বলা যায় যে আমরাই ছিলাম, আমরাই শুধু ছিলাম। তো এখন বলা যায় যে 2019 সালে আমি যখন প্যারেডে যাই, তখন আমি আসলে 2017 সাল থেকে ব্যান্ড পার্টিতে ছিলাম, মানে আমি ব্যান্ড বাজাইতাম এবং 2019 সালে আমি ব্যান্ডের লিডার হিসেবে নিযুক্ত হই। তো কিন্তু আমার গোড়াটা ছিল প্যারেড। আমি ক্লাস 5-এ থাকতে প্যারেড করা শুরু করছিলাম, মিষ্টি হাউসে ছিলাম আমি। তো ক্লাস 10-এ যখন আমি উঠি, ওটা আমার শেষ বছর, আমি বলা যায় যে মনে হয়েছে যে আমি আসলে এবার প্যারেড করি। তো আমাদের কমান্ডার ছিল মিশাদ এবং ফ্ল্যাগম্যান ছিল শ্রাবণ, কিছুদিনের কারণে। তো মাঝখানে কোনো একটা কারণে শ্রাবণ আসছিল না। তো মিশাদ আমাকে বলছিল, তুই কি ফ্ল্যাগটা একটু কয়েকদিন একটু দেখ। তো আমি বলছিলাম যে আচ্ছা, ঠিক আছে। তা আমি তুর্যকে ব্যান্ডের দায়িত্ব দিয়ে আমি ফ্ল্যাগে আসছি। আসার পর আসলে যেহেতু আমার ওটা গোড়া, ওই জিনিসগুলো আমার কাছে খুব একটা কঠিন ছিল না। মানে মানে মিশাদের আমার ফ্ল্যাগ হ্যান্ডেল করাটা বা ফ্ল্যাগের যে আমরা বলি নিয়মটা, সেটা খুব পছন্দ, এবং মিশাদ আমাকে অ্যাপ্রোচ করে যে তুই পার্মানেন্টলি ফ্ল্যাগে থেকে যা।
আমিও ভাবনা চিন্তা করে বলি ঠিক আছে থাকলাম। থাকার পর শ্রাবণ 2 দিন পর ব্যাক করছে। ব্যাক করার পর বলে, "এই আমার জায়গায় কই গেল?" তখন আমি বললাম, "বন্ধু এই তো কাহিনী হয়ে গেছে। আমি তো এখন ফ্ল্যাগে যুক্ত হয়ে গেছি।" এখন তারপরে আমি অনেকদিন ফ্ল্যাগ দেওয়ার পর এই প্র্যাকটিস সেশনের মধ্যে মিশাদের গলার অবস্থা খুব খারাপ হয়ে যায়। মিশাদের গলার অবস্থা তখন খারাপ হয়ে যায়। মিশাদ বলে, "কমান্ডার তুমি যাও, কমান্ড তুমি দাও।" তো আমি করছি কি, কমান্ড কয়েকদিন আমি দিছি। কমান্ড আমি দেওয়ার পর মিশাদ বলে যে তখন, "আচ্ছা আমি ফ্ল্যাগ দেখতেছি, তুমি কমান্ডার হয়ে যাও।" আমি ভাবনা চিন্তা করে বললাম, ঠিক আছে আমি কমান্ডার হয়ে গেলাম। সেই জায়গা থেকে ব্যান্ড থেকে উঠে এসে আমার এসটি হাউসের কমান্ডার হওয়া এবং সেই বছর এসটি হাউসের কাপ নেওয়া আসলে বলা যায় যে আমার জন্য খুবই একটা, কি বলবো, তো এরকম কোন স্মৃতি আছে কিনা প্যারেডে আসার? প্যারেডে প্যারেডে আহ, আসার স্মৃতির কথা বললে তাহলে বলা যায় যে তুরাস আর আলামিন আগে থেকে প্যারেড করতো, তো ওরা আমার অ্যাপ্রোচ করতো যে তুইও প্যারেড কর। বাট আমার শুরুর দিকে ইচ্ছা ছিল না, বাট তারপরে ধীরে ধীরে শুরু করলাম ওদের সাথে। তখন ব্যাপারটা খুব মজায় কাটতেছিল। কিন্তু যখন এই তো যে ফ্ল্যাগম্যান আর কমান্ডার হওয়ার কথা, মানে এত কম্পিটিশন ভাই, এত সবার শেষ বছর, সবাই সবাই চায় ফ্ল্যাগম্যান কমান্ডার হইতে। তো এখানে তুরস্ক একটা ভালো কাজ করে যে ও ডিকে হাউজের ফ্ল্যাগম্যান হওয়ার জন্য চেষ্টাই করেনি। ও যখন দেখে যে ওইখানে মেইন ফ্ল্যাগম্যান যে থাকে, যে ওই অলিম্পিকের পতাকা নিয়ে যায়, ও ওইখানে চলে গেছে যেন আমাদের মধ্যে কোনো কনফ্লিক্ট না হয়। আর আলামিন কিছু কারণের জন্য হয়তো তখন আসে নাই কয়দিন, তো আমিও ফ্ল্যাগম্যান হয়ে যাই। আর শাওন হয় লাইক ডিকে হাউসের প্যাড লিডার। সো এই জন্য আমাদের মানে তেমন কিছু হয় নাই। বাট আমার কাছে সবথেকে বেশি মজার লাগতো যে এফ এ হাউসের কথা। ওইখানে যারা প্যারেড করতো সবাই সিনিয়র, তো ওদের ফ্ল্যাগ ব্যান আর প্যারেড কমান্ডার নিয়োগ দেওয়ার জন্য বিধানরা অনেক খাটতে হয়েছে। উনি এত কষ্ট করছেন ভাই ওদের মধ্যে সিলেকশন প্রসেসে, মানে কি বলবো। অবশ্যই, এইটাই তো মজা, এটাই তো সবচেয়ে বড় মজা প্যারেডের, যে সিলেকশন করা, বেস্ট থেকে বেস্ট তুলে নিয়ে আসা এবং বেস্ট পারফরমেন্স দেওয়া। এটাই ছিল আমাদের সময় পর্যন্ত সবচেয়ে ভালো প্যারেড আমার বলা যায়। এবং সে বছর সকল সকল হাউজের কমান্ডার আমাদের ব্যাচ থেকেই ছিল। এবং যে প্যারেড লিডার, প্যারেড কমান্ডার, সেও ছিল ফাহাদ, আমার মনে আছে। সহকারী হ্যাঁ, কমান্ডার ছিল আলী এবং অলিম্পিকের পতাকাধারী ছিল তুরাস। এবং তার পিছনে আমি দাঁড়াতাম, তার পাশে দাঁড়াতো এফালি হাউস, এফালি হাউসের মেয়েরা, তার পাশে আমার পাশে হতো এসটি হাউসের মেয়েরা। তো ইনশাল্লাহ সামনের স্পোর্টসে আমি যেতে পারবো কিনা জানি না, কোনোবার আসলে আমার কপালে জোটে না। এবার জুটবে কিনা আমি বলতে পারবো না। বহু বছর হলো আমার কপালে জোটে না বলাই যায়। আমি আমি আমার ব্যান্ডের দিনগুলা, স্কুলের ওই সময় দিনগুলো খুব মিস করি। আমি মানে আমরা আসলে অনেক ধরনের অ্যাক্টিভিটিজ এর সাথে যুক্ত ছিলাম স্কুল জীবনে বলাই যায়। সকল ধরনের অ্যাক্টিভিটিজ এর সাথেই যুক্ত ছিলাম বলাই যায়। হ্যাঁ, লাইক আমি 24 সাল 2024 পর্যন্ত মনে হয় না যে কোনো ব্যাটালিয়নের প্যারেড বা ব্যাটালিয়নের নাইট শো মিস করছি। বাট এইখানে আসার পর তো স্বভাবতই সম্ভব হচ্ছে না। বাট ইনশাল্লাহ যদি কখনো সম্ভব হয় তাহলে আবার দেখতে যেতে চাই। ঠিক আছে, ধন্যবাদ তোকে আজকের এই লাইভ পডকাস্টে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে আমাদের সময় নিয়ে অনেক সমস্যা হচ্ছিল, তারপরেও আমরা শেষমেশ সময় বের করে আসলে এই লাইভ পডকাস্টটা আসলে সংগঠিত করতে পারছি। কারণ আমাদের এখানে এখন রাত, আর তোর ওখানে এখন দিন। আর সম্ভবত সামারের ছুটির কারণে আমাদের সময়টা মিলানোর একটা সুযোগ হয়েছে। হ্যাঁ, তো বলা যায় আমরা এখন শেষ পর্যায়ে এসে গেছি আমাদের লাইভ পডকাস্টের আজকের দিন। আজকের এই সময়টা, এই 1 ঘন্টা তোর সাথে কাটে অনেক ভালো লাগলো। বিগত 1.5 বছর আমাদের কোনো, বলা যায় যে, সামনাসামনি দেখা নেই। আশা করি খুব শীঘ্রই তুই দেশে আসবি এবং আমাদের ইনশাল্লাহ। সবার সাথে আবার যুক্ত হবি। এবং আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের নতুন অফিস আমাদের উদ্বোধন হতে যাচ্ছে সামনে ঈদ পরই। ইনশাল্লাহ দেশে এসে সেই অফিসে সবার সাথে এসে দেখা করে সবার সাথে পরিচিত হবি। আমাদের এক্সিকিউটিভ কমিটি আছে, সবার সাথে পরিচিত হবি। বলাই যায় যে আমাদের সমন্বয়, আমাদের আলোচনা, আমাদের সকল কিছু একজনই
একজনের জন্যই, সবার জন্যই, সেটা হলো আমাদের অ্যালুমনাইয়ের জন্য, যারা আমাদের প্রাক্তন স্টুডেন্ট এবং আমাদের প্রাক্তন বড় ভাই, ছোট ভাই, বড় আপু, ছোট আপু বলাই যায়। তো এই ভ্রাতৃত্ব আশা করি বজায় থাকবে এবং তারা আমাদের ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। একজন মানুষের ভুল হতেই পারে এবং ভুল মাত্রই মানুষ। তো আমাদের ভুলগুলো ভালোভাবে দেখে আমাদেরকে আমাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আসলে সবাইকে বলবো। তো ধন্যবাদ তোকে আমাদের এই সময় দেওয়ার জন্য। আর ধন্যবাদ সকল শ্রোতাদের আমাদের সাথে সাক্ষাতের জন্য। এভাবেই আমরা সবাই মিলে গড়ে তুলবো একটি শক্তিশালী ও সংযুক্ত অ্যালুমনাই পরিবার। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।